আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং পরবর্তীতে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। এ সময় দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন এবং বাংলাদেশে অবস্থানরত 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন ও আইন করা সম্ভব নয়, প্রয়োজন নির্বাচিত সংসদ। কোনো আইন বা আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয় সে ব্যাপারেও সতর্ক করেন তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ধর্মের নামে নারীদের বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী। রুদ্র রফিকের রিপোর্ট। নারীর উপর সহিংসতা অসম্মান প্রতিরোধে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের এই মৌন মিছিল। মুখে কালো কাপড় বেঁধে নারীদের অপমানের প্রতিবাদ জানায় তারা। মিছিলের আগে সমাবেশে কথা বলেন বিএনপি নেতারা। এ সময় বক্তারা নারীদের কর্মঘণ্টা পিছিয়ে আনা নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। আমরা আমাদের সম্মান চাই, আমরা আমাদের অধিকার চাই। শুধু ভোটের জন্য এক ধরনের কথা বলবেন, নারীদের উপর অত্যাচার করবেন, এটা নারী সমাজ বরদাস্ত করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নারীদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ ধর্ম নিয়ে ব্যবসার প্রতিবাদ করেন। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হলে জনগণ তা বিবেচনা করবে বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের পারিবারিক, সামাজিক ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যাগুরু থাকবো না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। একই দিনে গণভোট ও নির্বাচন হলে সংস্কারের মূল উদ্দেশ্য গুরুত্বহীন হয়ে পড়বে। তাই জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত সহ 8 ইসলামী দল। শুক্রবার রাজধানীর মগবাজারে এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি জানান জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় সরকারের 3 উপদেষ্টার অপসারণের দাবি জানিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা একটি বড় রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। এছাড়াও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের জন্য প্রশাসনকে নিরপেক্ষ ও জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাহের। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 8 দল। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সব রাজনৈতিক দলের মতামতকে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, এর মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। গণভোটে সনদের পক্ষে রায় এলে সেটি বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের উপর নৈতিক এবং কিছুটা আইনি বাধ্যবাধকতা তৈরি হবে বলে মত বিশ্লেষকদের। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এরই মধ্যে গেজেট আকারে জারি করা হয়েছে।
সেখানে সনদ বাস্তবায়নে গণভোট, গণভোটের প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদ ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে বিশদভাবে। সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা ছিল। জারি করা আদেশের মাধ্যমে সবার মতামতকে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে বলে মনে করেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। এটাতে সরকারের সম্পূর্ণ এক ধরনের নিরপেক্ষ অবস্থান খুবই সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, কারণ ওনারা সবগুলো রাজনৈতিক দলের যে মেজর ইচ্ছাগুলো ছিল এগুলোর সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে। এখান থেকে আমার মনে হয় একটা ভারসাম্য হবে। এই দুইটি রাজনৈতিক দলের মধ্যে যে ছাড় দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় ছাড় দিয়ে একটা মাঝামাঝি অবস্থায় এসেছে। অধ্যাদেশ না করে আদেশ জারি করাকেই যৌক্তিক বলে মনে করেন তারা। জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের যৌক্তিকতা উঠে এসেছে বিশ্লেষকদের কথায়। গণভোটে 4টি প্রশ্নের বিপরীতে উত্তর একটি, এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ছিল তাদের কাছে। এটাই হয়তো সবচেয়ে সর্বোত্তম উপায় এই গণভোটটাকে অর্গানাইজ করা, জনগণের কাছে নিয়ে যাওয়া, কারণ অনেকগুলো প্রশ্ন দিয়ে অনেক জটিল আকারে এটা জনগণের কাছে নিলে সেটা হয়তো একটু ফলাফল সেভাবে পেতেও কষ্ট হতো এবং সেই ফলাফল বাস্তবায়ন করার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিত। নেগেটিভ দিক হচ্ছে যে আসলে কেউ যদি মনে করে যে আমি 3টায় বিষয় আমি হা দিতে চাচ্ছি, একটা বিষয় আমি না দিতে চাচ্ছি, অথবা আমি 3টে বিষয় না দিতে চাচ্ছি, একটা বিষয় হা দিচ্ছি, তো সেইখানে আসলে একটা দোদুল্যমানতায় পড়বে যারা ভোটার। সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার ফলেই শুধুমাত্র সংসদের উপর দায়িত্ব না দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে, এমন মত তাদের। যখন এই সংস্কার পরিষদ এই সংশোধনীগুলি, মৌলিক পরিবর্তনগুলো সংবিধানে করবে, তখন এই বিষয়টা যদি ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হয়, আমরা বলতে পারবো যে এটা জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের মাধ্যমে সংশোধনী হয়েছে। মতভিন্নতা থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জনগণকে ইতিবাচকভাবে সচেতন করতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। সকালে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে তাওসিফের ময়নাতদন্তের পর ফরেনসিক মেডিসিন বিভাগ প্রধান মোহাম্মদ কফিলউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসক জানান, তাওসিফের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার গলায়, ডান পাশের উরু এবং বাম পাশের পায়েও আঘাতের চিহ্ন আছে। বেলা 11টার দিকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান উপস্থিত থেকে ছেলে তাওসিফের মরদেহ গ্রহণ করেন। পরে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা। সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে আগেই আটক করেছে পুলিশ। ডিসিজড বডিতে ধারালো এবং মাথা, চোখা মাথা এবং ধার আছে, এরকম একটা উইপনের আঘাত মনে হয়েছে। এই আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণে ডিসিজড শকে চলে যায়। শকে গিয়ে তার মৃত্যুটা হয়। পাওনা টাকা আদায়ে রাজধানীতে এসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক। প্রাথমিক তদন্তের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে 26 খণ্ডে ভাগ হওয়া ড্রাম থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রাজধানীতে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে উদ্ধার হয় 26 খণ্ডে খণ্ডিত রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশরাফুলের মরদেহ। 4 বোনের একমাত্র ভাই ছিলেন আশরাফুল। তাকে হারিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল মর্গের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বোন আদ্রিতা খাতুন। মরদেহ নিতে আসা পরিবারের অন্যান্য সদস্যরাও শোকে পাথর। আল্লাহ, যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই। আশরাফুল ভাইয়ের 2 বাচ্চা, 1 মেয়ে 1 ছেলে। মঙ্গলবার রাতে আমার সঙ্গে কথা হয়েছে। আমি রংপুরের মেসে থাকি। উনি আমাকে ফোন দিছে, ওনার বাবা অসুস্থ ছিল মেডিকেলে। তারপর উনি ঢাকায় জানি কি কাজ ছিল। ওনার বন্ধু যারের সহ আমাকে কইলো গাড়ি রাখতো। আমার বোনটা কইলো তোর দুলা ভাই গাড়ি রাখতো তোর কাছে। আমি কইবো যে আমার বর্ডার গার্ডের ভাইবা ছিল বিজেপির, আমি আবার ঢাকা আসবো বিদায় আমার কাছে গাড়িটা রাখতে দেই নাই। পরে অন্য কোথাও বন্ধুর কাছে রাখছে মনে হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেসকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে পাওনা টাকা আদায়ে ঘটতে পারে এ হত্যাকাণ্ড। মামলাটা যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। প্রত্যেকটা সিসি ক্যামেরা ফুটেজ আমরা আসলে যাচাই বাছাই করলেই প্রকৃত রহস্য হয়তো উদ্ঘাটন হবে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা হয়তো অনেক তথ্যই পাবো। ঘটনার পর থেকেই জরেস পলাতক। তাকে ধরতে প্রযুক্তিগত ও ম্যানুয়াল দুইভাবেই নজরদারি বাড়িয়েছে পুলিশ। এই ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার কথা জানান প্রশাসন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। শীতের মৌসুম শুরু হলেও কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাব। উল্টো রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। নানা উপসর্গে এবং তীব্র জ্বর নিয়ে দুর্বল শরীরে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। রোগীরা বলছেন একই পরিবারের অধিকাংশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এছাড়া স্থানীয় পর্যায়ে সুচিকিৎসা না থাকায় রাজধানীর সরকারি হাসপাতালে ভিড় বেড়েছে। নানা হাসপাতাল ঘুরে চিকিৎসা পেতে রোগীদের হয়রানির শিকারও হতে হচ্ছে বলে অভিযোগ করেন। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না বলে জানান চিকিৎসকরা। ঢাকার মধ্যে যদি এরকম পানির ময়লা জমে থাকে, এত বসবাসকারী মানুষ এর মধ্যে পানির ময়লা জমে থাকলে তো ডেঙ্গু হওয়াটাই স্বাভাবিক। আমাদের আবর্জনা ময়লার কারণে আমাদের ডেঙ্গুরিয়াটা বাড়তেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। মাঠ প্রশাসনের অভিজ্ঞতা না থাকার পাশাপাশি আওয়ামী সরকারের সুবিধাভোগী অন্তত 10 জনকে ডিসি নিয়োগের অভিযোগ উঠেছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মনে করে প্রশাসন বিশেষজ্ঞরা। স্বপন দেওয়ানের ক্যামেরায় বিল্লাল হোসেনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসক নিয়োগ নিয়ে উঠেছে নানা বিতর্ক। সচিবালয়ে ঘটেছে হাতাহাতির ঘটনাও। 8 নভেম্বর গভীর রাতের ডিসি নিয়োগের প্রজ্ঞাপন আরও জন্ম দিয়েছে নতুন বিতর্কের। অন্তত 5 বছর অভিজ্ঞতা শর্ত পূরণ না হলেও পদোন্নতি পেয়েছেন 28তম ব্যাচের ইকোনমিক ক্যাডার বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম বাতেন। আছেন সাবেক জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানের সময়ে করা ফিটলিস্টের থাকা 25তম ব্যাচের সন্দীপ কুমার সিংহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়া জেলা প্রশাসক আজাদ জাহানকে ভোলা থেকে বদলি করা হয়েছে গাজীপুরে। নির্বাচনকালীন মাঠ প্রশাসনের দায়িত্ব পেয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অন্তত 10 কর্মকর্তা। তাদের কারণে সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ওনাদের সবচেয়ে বড় ব্যর্থতা হিসাবে উঠে আসবে জনবল কাঠামোটা সাজাইতে না পারা। সামনে এত বড় একটা ইলেকশন, তো এখন সম্ভবত এই ঝুঁকিটা নেওয়া ঠিক হয়নি এবং এখানেও সরকার ফেল করেছে। নির্বাচনের অভিজ্ঞতা নাই এমন কাউকে যদি পদায়ন করা হয় তাহলে কিন্তু আপনার ভালো পারফর্ম করতে পারবেন। তারা অনেকটা দেখবেন যে আপনার নিরপেক্ষের অজুহাত দিয়া নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, তার ফলে নির্বাচনটা ভালো হবে না। জেলা প্রশাসক নিয়োগে রাজনৈতিক আনুগত্য প্রাধান্য পেলে প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হবে বলে মনে করেন সাবেক এই সচিব। আমি আমার মতো চালাবো, আমার লোকেরা যদি অন্যায় করে, ক্ষতি করে, তাইলে আমাকে ধরবেন। তো তাইলে আমি রাতে দেবো কেন? আমার দিনে দিতে অসুবিধা কি? এখন আপনি যখন নির্বাচিত হয়ে আসবেন তখন আপনি আপনার মতো করে চালাবেন, কিন্তু আপনি আমারে চাপবেনও না, আর চাপলে আমি শুনবো না। এটা হওয়া উচিত ছিল সরকারের নীতি, কিন্তু সরকার তো এটা পারেনি। প্রশাসনেরও একটা ভালো নির্বাচন করার মতন সক্ষমতা নাই। সংশ্লিষ্ট জেলায় নিজের ইমেজ সৃষ্টি না করতে পারে তাহলে কিন্তু তাদের পক্ষে ভালো নির্বাচন করা এবং প্রশাসন পরিচালনা করা সম্ভব না। এ বিষয়ে যোগাযোগ করা হলো, কথা বলেননি জনপ্রশাসন সচিব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। রাজধানী বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি, তবে এখনও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। অন্যদিকে রাজধানী বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 40 টাকা। আর আলুর দাম সামান্য বাড়লেও মোটা চাল ও ডিমের দাম কিছুটা কমেছে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম।
বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে 40 টাকা বেড়ে 120 টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের মজুদ শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে সংকট তৈরি হয়েছে। তবে ডিসেম্বরে আগাম জাতের পেঁয়াজ এলে স্বাভাবিক হওয়ার কথা বলছেন বিক্রেতারা। তখন আমদানি কম হয়, এই জন্যই আপনার বাজার বাড়িয়ে যায়। আবার যখন বাজারে আমদানি হয়ে যায় তখন আবার কমে যায়। আগে নিতাম 5 কেজি, এখন নিচে মাত্র 2.5 কেজি, কমাই নিতে হইতেছে আর কি। অন্যদিকে কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়ে আলু বিক্রি হচ্ছে 25 টাকায়। তবে দাম কমেছে মোটা চাল ও ডিমের। এদিকে পুরোপুরি শীতের আগমন না হলেও শীতকালীন আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে এখনো স্বস্তি ফিরেনি ক্রেতা মনে। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। শীতকাল যেহেতু আসছে তাহলে হয়তো বা সবজির দামটা কিছু কমে আসবে, কিন্তু এমন পর্যায়ে আসছে আবার সেই পূর্বের মতো হয়ে গেছে। প্রতি সবজিতে 20 টাকা 30 টাকা দিতে বেড়ে গেছে। চালু আছে, চালের দাম মোটামুটি কমছে, আরো কমবে। এদিকে গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে মসুর ডাল, ছোলা, ময়দা ও তেলের দাম বাড়লেও আগের দামে রয়েছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগি। আব্দুর রহিম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।